শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা করেই তিনি ক্ষান্ত হলেন না, মুক্তিযুদ্ধের সূচনা করলেন উই রিভোল্ট বলে। জীবনের ঝুঁকি ছিল, পারিবারিক ঝুঁকি ছিল, তারপরও তিনি তা করলেন। এবং পরবর্তীকালে রাজনৈতিক নেতৃত্বের কাছে তিনি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ান নাই। শেখ সাহেবের সরকার তাকে সেনাবাহিনী প্রধান না করে দ্বিতীয় প্রধান স্থানে স্থাপন করো, অথচ তিনিই ছিলেন সবচেয়ে সিনিয়র। 23 বছরে পাকিস্তানের সেনাবাহিনী দ্বারা নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। সেই কারণে তিনি সেনাবাহিনীকে আদৌ দেশের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে গ্রহণ করেনি, বরং সেনাবাহিনীর প্রতি যে বিরূপ অবস্থা, তার রক্ষী বাহিনীর সৃষ্টি। রক্ষী বাহিনী ঠিক বিমাতার মতো আর কি। রক্ষী বাহিনী যেমন হচ্ছে নিজের ছেলে, আর সতীনের ছেলে হচ্ছে সেনাবাহিনী। এবং তারপরেই লোক তারা স্বীকার করুক কি না করুক, এক শেখ সাহেবের পরেই তার স্থান নির্ণীত হয়ে যায় গোটা জাতির কাছে। এরপরে তিনি সেনাবাহিনীর রিভোল্ট মানে প্রথম যুদ্ধটি তিনিই শুরু করেন। গল্পটা তো এরকমই, তিনি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গেলেন এবং ভারতের দিকে অগ্রসর হতে থাকলেন, এবং পরে তিনি ওই রিভোল্ট স্বাধীনতা ঘোষণা করলেন। শুধুমাত্র স্বাধীনতা ঘোষণা করেই তিনি ক্ষান্ত হলেন না, মুক্তিযুদ্ধের সূচনা করলেন ওই রিভোল্ট বলে। জীবনের ঝুঁকি ছিল, পারিবারিক ঝুঁকি ছিল, তারপরও তিনি তা করলেন। এবং পরবর্তীকালে রাজনৈতিক নেতৃত্বের কাছে তিনি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ান নেই। দীর্ঘ 9 মাসে তার কথাবার্তা তিনি বলেছেন কিভাবে যুদ্ধ পরিচালনা করা উচিত। তিনি আপনারা জানেন যে সেক্টর প্রধান ছিলেন, এবং তাকে যুদ্ধ অবশেষে তারাই বীরত্ব উপাধি, থেকে বীরত্ব উপাধিটা কেড়ে নেননি, তাকে বীরত্ব উপাধি দেওয়া হয়। এবং যেহেতু তিনি রাজনৈতিকভাবে ইতিমধ্যে একটি নৈকট্য, জনসমর্থন, নন্দিত অবস্থা তার রয়েছে, সম্ভবত সেটি বিবেচনা করে শেখ সাহেবের সরকার তাকে সেনাবাহিনী প্রধান না করে দ্বিতীয় প্রধান স্থানে স্থাপন করো, অথচ তিনিই ছিলেন সবচেয়ে সিনিয়র। তো সেনাবাহিনী আপনারা জানেন যে সেনাবাহিনী, শেখ সাহেব সেনাবাহিনীকে একটি অপরিহার্য বিষয় মনে করতেন। দিল্লিজি বলছিলেন হোয়াইট এলিফ্যান্ট, শ্বেতহস্তি তিনি পালন করতে চান। বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে তার ভালো ধারণা ছিল না, যেহেতু 23 বছরে পাকিস্তানের সেনাবাহিনী দ্বারা নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। সেই কারণে তিনি সেনাবাহিনীকে আদৌ দেশের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে গ্রহণ করেনি, বরং ভারতের যে সাজেশন ছিল, তিনি মনে করতেন যে সেনাবাহিনীর পিছনে এত এত টাকা খরচ করে লাভ নেই, দেশের উন্নয়নে কাজ করা উচিত, আমাদের গরিব দেশ। এইসব কথাবার্তা তিনি গোপন রাখেননি, একেবারে আনুষ্ঠানিকভাবেই বলেছে। তো এরপরে সেনাবাহিনীর প্রতি যে বিরূপ অবস্থা, তার রক্ষী বাহিনীর সৃষ্টি। রক্ষী বাহিনী ঠিক বিমাতার মতো আর কি। রক্ষী বাহিনী যেমন হচ্ছে নিজের ছেলে, আর সতীনের ছেলে হচ্ছে সেনাবাহিনী। আমি সেনাবাহিনীতে তখন আমি পরিদর্শন করতে গেছি। মানে আমার এক আপনজন ছিলেন ওখানে সামান্য সৈনিক হিসাবে, তার কাছে মাঝে মাঝে যেতাম। আমি গিয়ে দেখি যে ভাত নেই। আমার কাছে উনি লজ্জা পাচ্ছিলেন, আমার যে হোস্ট, উনি লজ্জা পাচ্ছিলেন যে ভাত খাওয়াতে পারবেন, রুটি খাওয়াবেন। এবং রুটি নিয়েও সেখানে ওই যে ওদের গ্যারেজ আর কি, ওদের খাওয়ার জায়গা, ওই খাওয়ার জায়গা আমি গিয়ে দেখলাম যে তারা ঝগড়া করছে, মানে থাল প্রতিনিক্ষেপ করছে, খাবে না রুটি, রুটি খাবেন। তখন এখন তো আমরা রুটি সহজেই খাই, কিন্তু তখনকার দিনে রুটি খাওয়ানো খুব সহজ ব্যাপার ছিল না। পাকিস্তানিরা আমাদেরকে রুটি খেতে যখন বলেছে, তখন বলেছে যে ওদের গরুর খাবার, ওদের ঘোড়ার খাবার আমাদেরকে খাওয়াচ্ছে, এটা বাঙালিরা খাবার, ভাতে আছে বাঙালি, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ওই সেনাবাহিনীর প্রতি যে বিরূপ অবস্থা,